নমস্কার, শুরু করছি প্যারালাল ঝলক। আপনাদের সাথে রয়েছি আমি উর্না। আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। 2-1 গোলে বাংলাকে হারালো ভারতীয় দল। হারলেও ভারতীয় দলকে টক্কর দিয়েছিল বাংলার ছেলেরা। প্রথমার্ধে গোল করে ভারতীয় দলকে এগিয়ে দেন ব্রেন্ডন ফার্নান্দেজ। এরপর দ্বিতীয়ার্ধের ম্যাচে সমতা ফেরান বাংলার ইসরাফিল দেওয়ান। আর শেষ মুহূর্তে গোল করে ভারতীয় দলকে জেতান আশিক কুরুনিয়ান। বাংলার সন্তোষ ট্রফি জয়ী ছেলেদের সঙ্গে রীতিমতো লড়াই করে জিততে হলো সুনীল ছেত্রীদের। ম্যাচের পর কোচ সঞ্জয় সেন জানান, এটাই সুযোগ ছিল বাংলার ছেলেদের কাছে ভারতীয় কোচকে নিজেদের পারফরমেন্স দেখানোর। আমার একটা দ্বিধা ছিল যে আমাকে যখন আইএফএ সেক্রেটারি বলেন যে এরম খেলতে চায়, তো ছেলেরা কিরম কি কন্ডিশন জানি না, কিন্তু ছেলেরা উৎসাহী ছিল যে খেলবে বলে, তারা খুব উৎসাহী ছিল। আমি দেখেছিলাম আইএফএতে ছেলেদেরকে ট্রেনিং করার আগে যে তোমরা কি চাও, ওরা সবাই মুখিয়েছিল ভারতীয় দলের সাথে খেলা এবং বিদেশি আমাদের যে দেশেরও কোচ তার সামনে নিজেদেরকে তুলে ধরা, এটা তাদের কাছে একটা চাওয়ার ব্যাপার ছিল এবং তারা সেটা আমার মনে হয় পূর্ণ হয়েছে, কারণ তারা নিজেরা স্যাটিসফাইড। প্রতিটা ছেলে নিজের মতো করে যেটা ফুটবলটা খেলেছে। ভারতীয় দলের বিরুদ্ধে গোল করে স্বপ্ন পূরণ হয়েছে ইসরাফিলের। সুনীল ছেত্রীর সঙ্গে একটা ছবি তোলার ইচ্ছে পূরণ হয়েছে তার। না, তেমন কোনো কথা নেই, এটা একটা প্র্যাকটিস ম্যাচ। তো আমাদেরও প্রুভ করার জায়গা ছিল যে আমরা কতটা কি ইমপ্রুভ করতে পেরেছি এবং ইন্ডিয়ার টপ প্লেয়ারদের এগেইনস্টে খেলছি, আমাদের ওয়েটটা বুঝতে পারবো কেমন। কিন্তু খেললাম, খুব ভালো লাগে। ম্যাচের পর আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, বাংলার এই দল কেন সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন তারা বুঝিয়ে দিয়েছে তাদের পারফরমেন্স দিয়ে। দেখো, এই টিমটার মেরিট আলাদা করে বলে দেওয়ার কিছু নেই। এরা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন এবং মেরিট না থাকলে তো ওই জায়গায় পৌঁছানো যায় না, ভারত শ্রেষ্ঠ হওয়া যায় না। এবং আজকে এই ভারতীয় দলের বিরুদ্ধে যে পারফরমেন্সটা ওরা রাখলো, ওরা আরেকবার মনে করিয়ে দিল সবাইকে যে ওরা কেন সর্বভারতীয় স্তরে চ্যাম্পিয়ন হতে পেরেছে। এবং আমি মন থেকে বিশ্বাস করি যে আমাদের এই টিমে অনেকগুলো প্লেয়ার আছে যাদের সহজেই আইএসএল খেলা উচিত এবং ইন্ডিয়া টিমেও চান্স পাওয়ার মতন বেশ কিছু প্লেয়ার আছে। মেহতাব সিং ডিলে ট্রান্সফার ফি জট ছাড়াতে পারছে না মোহনবাগান ইস্ট বেঙ্গল। মেহতাবকে রিলিজ করার জন্য প্রায় 3 কোটি টাকা ট্রান্সফার ফি মুম্বাই সিটি এফসি চাইলেও এত টাকা দেবে না মোহনবাগান ইস্ট বেঙ্গল দুপক্ষই। কিন্তু এদিকে আবার মেহতাবকে রেখে দিতেও হিমশিম খাচ্ছে মুম্বাই, কারণ সামনের মরশুমের জন্য নাকি বেশি টাকায় খেলতে চাইছেন তিনি। আর মোহনবাগানের লোভনীয় প্রস্তাবে যে তার কলকাতায় খেলার আগ্রহ বেড়েছে। বাগান ম্যানেজমেন্ট জোর কদমে মেহতাবকে নিতে তার এজেন্টের সঙ্গে কথা বলে যাচ্ছে, কিন্তু এখন একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে যে তার ট্রান্সফার ফিটা। মোহনবাগান আর ইস্ট বেঙ্গল দুই ক্লাবই পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা এত টাকা ট্রান্সফার ফি কিছুতেই দেবে না। তাই এখন নাকি মেহতাবের এজেন্ট মুম্বাইয়ের সঙ্গে কথা বলছে। সব মিলিয়ে যা পরিস্থিতি, তাতে মেহতাব সিং সামনের মরশুমে কোন ক্লাবে খেলবেন তা পরিষ্কার হতে বেশ কিছুটা সময় লেগে যাবে। কলকাতার ক্লাবে খেলতে আসার সম্ভাবনা কমছে রাহুল ভেকের। শোনা যাচ্ছে বেঙ্গালুরু এফসি কোনো মতেই তাকে ছাড়তে রাজি নয়। তবে রাহুল ভেকেও তার এজেন্টের ইচ্ছা ছিল কলকাতার ক্লাবে খেলার, তাই ইস্ট বেঙ্গলের সঙ্গে তার কথাও অনেক দূর এগিয়েছিল। তারপরই রাহুল ভেকের কলকাতায় খেলতে আসা নিয়ে জল্পনা শুরু হয়। ভেকের এজেন্ট খুব করে চাইছেন কলকাতার ক্লাবের সঙ্গে তার ডিলটা করিয়ে দিতে, ঠিক যেভাবে গত মরশুমে জিকসন সিংয়ের ডিলটাও হয়েছিল। একই পদ্ধতিতে একই এজেন্সি নাকি রাহুল ভেকের ডিলে দাম বাড়ানোর খেলা শুরু করেছিলেন, প্রথমে ইস্ট বেঙ্গল আর তারপর মোহনবাগানের সঙ্গে কথা বলে। তবে সবটাই নাকি চুপ করে দেখছিল বিএফসি। শেষ পর্যন্ত তারা নাকি জানিয়ে দিয়েছে রাহুল ভেকেকে ছাড়বে না তারা। বেঙ্গালুরুর সঙ্গে এখনও এক মরশুমের চুক্তি রয়েছে রাহুল ভেকের, আর এ মরশুমেও বেঙ্গালুরুর হয়ে দুর্দান্ত ফুটবল খেলেছেন ভেকে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে রাহুল ভেকের উপযুক্ত রিপ্লেসমেন্ট না পাওয়া পর্যন্ত তাকে ছাড়তে নারাজ বিএফসি। দলবদলে ট্রান্সফার মার্কেটে যে অবস্থা, তাতে টার্গেট করা ফুটবলারদের পেতে বেশ বেগ পেতে হচ্ছে ইস্ট বেঙ্গলকে। একদিকে যেমন প্রতিপক্ষ মোহনবাগানের আর্থিক স্টেবিলিটি, অন্যদিকে ফুটবলারদের ট্রান্সফার ফি। কিন্তু অস্কার বুজো তো একজন ভালো মানের সাইড ব্যাক খুবই প্রয়োজন, আর তাই তো টেক্সাম অভিষেক সিংয়ের জন্য অল আউট ঝাঁপিয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। কিন্তু তারও যে ট্রান্সফার ফি 2 কোটি চেয়ে বসে আছে পাঞ্জাব এফসি। এ মরশুমে পাঞ্জাবের হয়ে 12 লক্ষ টাকায় খেলেছিল, কিন্তু আইএসএলে ভালো পারফরমেন্স এবং জাতীয় দলে ডাক পাওয়ার পর টেক্সাম অভিষেক সিংয়ের ট্রান্সফার ফি 50 লক্ষ রেখেছিল পাঞ্জাব এফসি। কিন্তু দল বদলে পরবর্তী পরিস্থিতিতে অভিষেককে নিয়ে আইএসএলের ক্লাবগুলো আগ্রহ বাড়াতেই তার ট্রান্সফার ফি 2 কোটি করে দিয়েছে
রেখেছে পাঞ্জাব। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ভাবছে প্রথমে যদি তাকে তুলে নিতে পারত তাহলে আর এই সমস্যায় পড়তে হতো না তাদের। এখন যা পরিস্থিতি, লাল হলুদের ভালো মানের একজন সাইড ব্যাক লাগবেই, তাই টেক্সামকে নিয়ে পাঞ্জাবের সঙ্গে দর কষাকষিতেই রয়েছে ইস্টবেঙ্গল। তবে তা কতটা ফলপ্রসূ হবে তা তো সময়ই বলবে। লালচুংডুঙ্গাকে রেখে দিচ্ছে ইস্টবেঙ্গল। ভালো মানের স্বদেশি ডিফেন্ডার না পেতেই এই সিদ্ধান্ত নিচ্ছে লাল হলুদ ম্যানেজমেন্ট। দলবদলের শুরুতে বেশ কিছু ফুটবলারকে মার্কেটে অ্যাভেলেবেল করেছিল ইস্টবেঙ্গল, তাদের মধ্যে ছিলেন লালচুংডুঙ্গাও। তবে অন্য ক্লাবে ট্রান্সফার থেকে সোয়াব ডিলেরও প্রস্তাব পেয়েছে ইস্টবেঙ্গল, কিন্তু এ মরশুমে নিজেদের ডিফেন্স সাজাতে গিয়ে যে অন্য ক্লাবের বড় অঙ্কের ট্রান্সফার ফির দৌলতে সেভাবে ভালো মানের ডিফেন্ডার এখনও জালে তুলতে পারেনি লাল হলুদ। তাই দেখেই নুঙ্গাকে রেখে দেওয়ারই সিদ্ধান্ত নিচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। উইংব্যাকের খোঁজে ইস্টবেঙ্গল, শুধু রাইট উইংব্যাক নয়, লেফট উইংব্যাকও। ইতিমধ্যেই নাকি ইস্টবেঙ্গল ছেড়ে ওড়িশার পথে লেফট উইংব্যাকে খেলা নিশু কুমার। তার জায়গা নাকি ইস্টবেঙ্গল টার্গেট করছে এফসি গোয়ার লেফট উইংব্যাকের প্লেয়ার জয় গুপ্তাকে। সেখানে খুব একটা গেম টাইম পাচ্ছেন না জয়। আকাশ সারওয়াংয়ের বদলি হিসাবে মাঠে নামেন তিনি, আর সেই কারণেই জয়কে টার্গেট করেছে ইস্টবেঙ্গল। এখন দেখার আগামী মরশুমে জয়কে তোলার জন্য জয়ী হতে পারে কিনা ইস্টবেঙ্গল। সামার উইন্ডো এখনও ওপেন হয়নি, কিন্তু ভালো দল গঠনের জন্য আসরে নেমে পড়েছে ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই পি কন্ট্রাক্টে সাইন করিয়েছে 2 বিদেশিকে। স্বদেশি রিক্রুটারেরও কাজ চলছে। টার্গেট লিস্টেও রয়েছে বেশ কিছু স্বদেশি বিদেশি ফুটবলার। শুধু ইস্টবেঙ্গল নয়, দল গঠনে আসরে নেমে পড়েছে মোহনবাগানও, যদিও তাদের রিকোয়ারমেন্ট ইস্টবেঙ্গলের তুলনায় খুবই কম সেট টিম হওয়ায়। আর এখানেই ভয় পাচ্ছেন প্রাক্তন ফুটবলার বিকাশ বাজি বিগত বছরের অভিজ্ঞতা থেকে। তিনি বলেন, শুধু তো মোহনবাগানের কাছে মাঠের মধ্যে নয়, মাঠের বাইরেও হারছি। আমরা তো মোহনবাগানের কাছে হারছি তো একটাই কারণে, কারণ মোহনবাগানের কোচ যে প্লেয়ার চাইছে, যে প্লেয়ার চাইছে তাকেই সঞ্জীব গোয়েঙ্কা এনে দিচ্ছে। কারণ ও পয়সা আছে, স্পোর্টসটাকে একটু ভালোবাসে, ক্রিকেট টিম আছে, ও নিয়ে নিল তোমার এতে নিয়ে একে ঋষভ পন্থকে 27 কোটি টাকা দিয়ে নিয়ে রেসারেসি মাঠে টিম করাতেও রেসারেসি এসে গেছে। খেলাতে তো রেসারেসি এসে গেছি, এক পেসে হয়ে গেছে। আইএসএল আমরা একবারও হারাতে পারিনি, ওদের 10 বার খেলেছি, 9 বার আমরা হেরেছি, একবার ড্র হয়েছে, একবার ড্র হয়েছে, 9 বার হেরেছি। যাই হোক, আমরা প্রেসারে আছি। এখন ওদের মেন টার্গেটটা এখন ইস্টবেঙ্গলকে ভালো টিম করতে দেবো না, মাঠেও হারাবো, মাঠের বাইরেও হারাবো। বিকজ অফ ওদের ইনভেস্টার আমাদের ইনভেস্টার থেকে বেশি টাকা। আর তার কারণও বললেন বিকাশ, মোহনবাগানের বাতিল হেক্টরকে খেলিয়ে কি আর ভালো ফল পাওয়া যায়? আর এখানেই তো ওদের সঙ্গে আমাদের পার্থক্য হয়ে যাচ্ছে। কিন্তু আমরা তো মাঠের বাইরেও হেরে যাচ্ছি, মাঠের ভেতরেও আছি। ওদের যে টিমটা খেলে আইএসএল এ, এই টিমটার সঙ্গে ইস্টবেঙ্গলের যে টিম, এই যা রেজাল্ট হচ্ছে, এই রেজাল্ট কোনোদিন চেঞ্জ হবে না যদি না প্লেয়ার ঠিক মতো নেওয়া হয়। আমরা নিচ্ছি কোথায়? মোহনবাগান বাতিল করা প্লেয়ার কি, স্টপারটার নাম কি, 44 নম্বর হেক্টর ইউসে, মোহনবাগান যে 2 বছর আগে বাতিল করে দিয়েছে, আমরা তাকে নিচ্ছি ফার্স্ট টিমের প্লেয়ারকে নিয়ে। আমাদের ফরেন প্লেয়ার চয়েসও খারাপ, প্লাস আমাদের কপাল অফিসিয়ালদের ব্যাপার। আমরা আছি, ইস্টবেঙ্গলকে ভালোবাসি, ইস্টবেঙ্গলে অনেক বছর খেলেছি, নিতুদার পাশে থাকি আমরা। আমাদের ক্ষমতা নেই 5 পয়সা নিয়ে এসে দেওয়ার ক্লাবকে, আমরা থাকি রামু দীপক যেরকম থাকে তার থেকে রামু দীপক যেরকম থাকে তার থেকে একটু ওপরে আছি আমরা। ক্লাবকে ভালোবাসি, প্রতিদিন খেলা দেখতে আসি, মেয়েদের খেলা হোক, ছেলেদের খেলা হোক, আন্ডার 23 হোক, আন্ডার 17 হোক, খেলা দেখতে আসি। মরশুমের প্রথম ডার্বি হতে চলেছে ডুরান্ড কাপেই। 9 আগস্ট কলকাতা ডার্বি হওয়ার সম্ভাবনা প্রবল। এ মরশুমে ডুরান্ড কাপ হবে 22 জুলাই থেকে 25 আগস্ট। মোট 6টা ভেন্যুতে হবে এবারের ডুরান্ড কাপের খেলা। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন ছাড়াও ইম্ফল, রাঁচি, জামশেদপুর, শিলং আর কোকরাঝাড়ের সাইয়ের মাঠে খেলা হবে। মোট আইএসএল এর 14টা টিম, আই লিগ আর ইন্ডিয়ান আর্মির টিম অংশ নেবে এবারের ডুরান্ড কাপে, যার জন্য 25 লাখ টাকা ধার্য করা হয়েছে ইউনিয়ন মিনিস্ট্রি থেকে। শুধু কলকাতা লিগ নয়, ডুরান্ড কাপেও জুনিয়র দল খেলাবে মোহনবাগান। কিন্তু সামনে যদি চিরপ্রতিদ্বন্দ্বী পড়ে, তাহলে তখন কি অবস্থা বুঝে ব্যবস্থা?
যেমনটা গত বছর করেছিল। শুরুতে জুনিয়ররা খেললেও পরের দিকে সিনিয়র দলের ফুটবলারদের রেজিস্ট্রেশন করিয়ে খেলানো হয়। 10 জনের মোহনবাগান ইস্টবেঙ্গলকে হারিয়ে শতাব্দী প্রাচীন টুর্নামেন্টে শিরোপা লাভ করে। ফাইনালে হেরে মোহনবাগানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন সেই সময়ের ইস্টবেঙ্গল কোচ। বলেছিলেন ডুরান্ডের নিয়ম লঙ্ঘন করেছে মোহনবাগান, নির্দিষ্ট রেজিস্ট্রেশনের বাইরে গিয়ে ফুটবলার রেজিস্ট্রেশন করিয়ে। যদিও ইস্টবেঙ্গলের এই অভিযোগ অস্বীকার করে মোহনবাগান। তারা বলে যা হয়েছে তা ডুরান্ড কমিটির অনুমতি নিয়েই করা হয়েছে। মুখ্যমন্ত্রীর অপেক্ষায় মোহামেডান স্পোর্টিং। এখনো পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। ইনভেস্টার নিয়ে এখনো টানাপোড়েন চলছে। পুরনো ইনভেস্টার যে বকেয়া বাকি রেখে গেছে তার মূল্য প্রায় 22 কোটি টাকা। তা মেটাতেই হিমশিম খাচ্ছে ক্লাব। এই বকেয়াই বাধা হয়ে দাঁড়াচ্ছে নতুন ইনভেস্টার আনার জন্য। তা নিয়েই মুখ খুললেন মোহামেডান ক্লাবের কার্যনির্বাহী সভাপতি কামার উদ্দিন এবং সচিব ইশতিয়াক আহমেদ রাজু। আমাদের তরফ থেকে আমরা যা চেষ্টা করছি, কিন্তু একটা মুখ্যমন্ত্রীর চেষ্টা, একটা আমরা সাধারণ মানুষ, আমাদের চেষ্টা অনেক তফাৎ আছে না। উনি সবাইকে দেখেছে, ইস্টবেঙ্গল মোহনবাগানকেও দেখেছে, আমাদেরও দেখবেন। আমরা তো একটা পার্ট আছি না, ওনার একটা অঙ্গ আছি। তার মধ্যে আমাদের আশা আছে এটা নিশ্চয়ই আমরা একটা সাপোর্ট পাবো। সাপোর্ট করেছেন যবে থেকে আমি আছি, সবসময় উনি এগিয়ে এসছেন, সাপোর্ট করেছেন। এ সময় আমাদের একটা ব্যাড ফেস চলছে। একটা আমরা এমন লোকের সঙ্গে জুড়ে গেছিলাম যে একটা প্রবলেমের মধ্যে আমরা পড়ে গেছি, অনেক দেনা পাওনা হয়ে গেছে। সেই জিনিসটা নিয়ে একটা কোনো ইনভেস্টার আসার মধ্যে একটু তো প্রবলেম আছে। সে আরব থেকে আসবে কি ইসরায়েল থেকে আসবে সেটা তো পরের ব্যাপার। এখন কোনো কিছু ফাইনাল না হওয়া পর্যন্ত সৌদি আরবকে বলে লাভ নেই। সৌদি আরব এখন লোক গেছে হজ করার জন্য, এখন ওখানে কোনো কাজ হচ্ছে। তো এটা, এই চিঠিটা তো আমরা দিয়েছি। আমরা বারবার দীর্ঘদিন ধরে আমরা বলছি যে আমাদের সমস্যা একটা আছে, যেখানে আমাদের ইনভেস্টার নিয়ে একটা সমস্যা হয়েছে। যখন আমরা তৈরি তখন ইনভেস্টার দেখা যাচ্ছে যে ডামাডোল হচ্ছে। কিন্তু আমরা আশাবাদী যে আমাদের যে প্রথম যে ইনভেস্টার ছিলেন আমাদের দীপক সিং বাংকার হিল, আশা করছি উনিও দেখছেন একটা জায়গা, একটা সমস্যা সমাধান করার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করছি। সেখানে যদি না হয় তাহলে অন্য কোনো ব্যবস্থা নেব। এবং আমরা সবথেকে বড় আশাবাদী আছি যে মুখ্যমন্ত্রী যদি কোনো হস্তক্ষেপ, যদি কোনো ওনারই হস্তক্ষেপে এই কাজটা যদি হতে পারে তাহলে আমার মনে হয় সব থেকে ভালো হয়। মঙ্গলবার কন্যাশ্রী কাপের ফাইনালে মুখোমুখি হবে শ্রীভূমি স্পোর্টিং এবং ইস্টবেঙ্গল। প্রসঙ্গত গতবার ফাইনালেও তারাই একে অপরের প্রতিপক্ষ ছিল। সেই ম্যাচে হেরেছিল ইস্টবেঙ্গল। এবার তাদের সামনে বদলার ম্যাচ। ম্যাচের আগে কি বললেন ইস্টবেঙ্গল কোচ অ্যান্ড্রু অ্যান্টনি, শুনে নিন। I think Sribhumi has good local talents. They've been playing with each other for a long time. Yeah, I know the result what happened last season, but I'm confident of what we are building. We're going to give everything, whatever is in our control tomorrow, and we will make sure that we lift the trophy. To the fans, requesting everybody to please come in the stand and help the girls. Your support will really help us to play little better football and to win the trophy. Yeah, so please come and use numbers. 25শে মে থেকে শুরু হয়ে গেছে বসিরহাট লিগ। 4 বছর পর ফের বসিরহাট লিগ শুরু হলো। এই বসিরহাটের ঘরের ছেলে প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। এবার এই লিগের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত তিনি। বসিরহাট লিগ নিয়ে কি বললেন দীপেন্দু বিশ্বাস, শুনে নিন। বসিরহাটে প্রচুর ট্যালেন্টেড ফুটবলার আছে এবং আগেও ছিল, এবং সেই খেলাটা বন্ধ থাকায় সেই খেলোয়াড়দের খেলার সুযোগ কম ছিল। এবং আমাদের বসিরহাটের ছেলেরা ব্যারাকপুর, বনগাঁ, বারাসাত লিগ খেলছে, এবং অনেক খেলোয়াড়, অনেক কোচিং সেন্টার থাকা সত্ত্বেও তারা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছিল না। সেই জায়গাটায় এই লিগ শুরু হলে, এখন প্রিমিয়ার ডিভিশনে শুরু হয়েছে, এরপরে ফার্স্ট ডিভিশন এবং সেকেন্ড ডিভিশন লিগ হবে। এবং আমাদের বসিরহাটে প্রচুর টিম, আগে 3টে ডিভিশন ছিল, তো এই বছর আমরা ঠিক করেছি যে 2টো ডিভিশনে খেলা শেষ হবে, প্রিমিয়ার ডিভিশন এবং ফার্স্ট ডিভিশন। প্রিমিয়ার ডিভিশনে খেলা শুরু হয়েছে, ফার্স্ট ডিভিশনটা আমরা পুজোর পরে বা পুজোর আগে শুরু করার চেষ্টা করছি। এবং এছাড়াও বসিরহাটে আরও ভালো খেলাধুলো আছে, বিশেষ করে সুইমিং, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন এবং ভলিবল এবং ক্রিকেটে বসিরহাটে প্রচুর টিম আছে। সেই খেলাগুলোও আমরা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করার চেষ্টা। এখন ক্রিকেট তো করা যাবে না বৃষ্টিতে, ভলিবলও মুশকিল করা, এবং
একটু বৃষ্টি কমলে আমরা ভলিবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স শীতকালে, ক্রিকেট শীতকালে, তার জন্য আমরা বসিরহাট হাই স্কুল মাঠকেও ঠিক করেছি এবং টাকি এরিয়ান ক্লাবের মাঠটাকেও কালকে আমাদের এসডিও সাহেব এবং রাজ্যের আমাদের জেলার ক্রীড়া সচিব নবাবদা ছিল, আমরা কথা বলেছি যে টাকি এরিয়ান মাঠটাও ঠিক করে আমরা আগের দিনে টাকি এরিয়ান মাঠ, বসিরহাট হাই স্কুল মাঠ আর বসিরহাট বিএসএসএ গ্রাউন্ড, এই তিনটে গ্রাউন্ডে ক্রিকেট, ফুটবলকে আরও খেলা, স্কুল টুর্নামেন্ট করা, এগুলোর দিকে আমরা নজর দেবো। কেন আমরা সবাই বসিরহাট হাই স্কুলের হয়ে খেলেছি আর বসিরহাট হাই স্কুল থেকে উঠেছি, আমি বলুন, মিহির বোস, অলোক দাস, সবাই বসিরহাট হাই স্কুলের হয়ে খেলেছি, সেহেতু স্কুল ফুটবলটাও দরকার। অ্যাস্টন ভিলার আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন শেষ হয়ে গেল রেফারির একটি গুরুত্বপূর্ণ ভুল সিদ্ধান্তে। রবিবার ভিলা 2 গোলে হেরে যায় ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে। মর্গান রজার্স ভিলার হয়ে গোল করেছিলেন, কিন্তু রেফারি সেই গোলটা বাতিল করে দেন। লিগ টেবিলে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে 1 পয়েন্টে দাঁড়িয়ে ভিলা শুধু গোল করার অ্যাভারেজে নিউক্যাসল তাদের পিছনে ফেলে লিগ টেবিলের 4 নম্বরে শেষ করে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে ফেলল। রজার্সের গোলটা বাতিল না হলে নিউক্যাসলের বদলে অ্যাস্টন ভিলাই আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করত। অ্যাস্টন ভিলাই এফের কাছে রেফারির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। সেরিয়াতে রবিবার ভেনেজিয়াকে 3-2 গোলে হারিয়ে আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিশ্চিত করল জুভেন্টাস। লিগ টেবিলে তারা 4 নম্বরে শেষ করল। 1 পয়েন্ট পেছনে থেকে লিগ টেবিলের 5ম দল রোমা, তারা আগামী মরশুমে ইউরোপা লিগ খেলবে। রবিবার রিওতে জেনেইরোতে পৌঁছলেন কার্লো আনচেলত্তি। সেখানেই সরকারিভাবে ব্রাজিলের জাতীয় দলের কোচ হিসেবে যোগ দেবেন তিনি। আজ সোমবার তিনি সম্ভাব্য দল ঘোষণা করবেন 2026-এর বিশ্বকাপে ব্রাজিলের পরবর্তী 2 সাউথ আমেরিকান কোয়ালিফায়ারের জন্য। ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন রেকর্ড করলো সাউদাম্পটন। 1 মরশুমে 30 বার হারল তারা। রবিবার তাদের শেষ ম্যাচে আর্সেনালের বিরুদ্ধে 2-1 গোলে হেরে গেল তারা। আগেই অমনে চলে গিয়েছিল সাউদাম্পটন। রবিবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে 3 গোলে জিতল বার্সেলোনা। রবার্ট লেভানডস্কি 2 গোল করলেন, কিন্তু লা লিগায় এ মরশুমে সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পেকে ছুঁতে পারলেন না তিনি। লেভানডস্কি মরশুম শেষ করলেন 27 গোল করে। অন্যদিকে এমবাপ্পের গোল সংখ্যা 31। বিশ্বজুড়ে 22 গজে নানান রকম খবর, ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিগ ছক্কা। ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমন গিলকে সতর্ক করলেন সুনীল গাভাস্কার। কেমনভাবে এবার তার চলা উচিত, কিভাবে সতীর্থদের সঙ্গে আচরণ করা উচিত, সেসব নিয়েই নতুন অধিনায়ককে সতর্ক বার্তা সানির। তিনি বলেন, অধিনায়কের ওপর সব সময় চাপ থাকে। একজন ক্রিকেটার হিসেবে থাকা আর অধিনায়ক হিসেবে থাকা এক ব্যাপার নয়। অধিনায়ক হিসেবে এমন ব্যবহার করতে হবে যাতে সবার শ্রদ্ধা পাওয়া যায়। একজন অধিনায়কের কাছে তার পারফরমেন্সের চেয়েও তার ব্যবহার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এভাবেই গিলকে বার্তা দিলেন কিংবদন্তি গাভাস্কার। ইংল্যান্ড সফরে যাওয়ার আগে কামাখ্যা মন্দিরে পুজো দিলেন গৌতম গম্ভীর। ইংল্যান্ড সফরে সাফল্যের জন্য তিনি প্রার্থনা করলেন গুয়াহাটির মা কামাখ্যা মন্দিরে। ভারতীয় দল ও অধিনায়কের নাম ঘোষণার একদিন পরেই কোচ গৌতম গম্ভীর চলে যান কামাখ্যা মন্দিরে। আগামী 20 জুন থেকে শুরু হবে ভারত ইংল্যান্ড 5 টেস্টের সিরিজ। ইংল্যান্ডে বাংলার ওপেনার অভিমন্যু ঈশ্বরনের টেস্ট অভিষেক চাইছেন চেতেশ্বর পূজারা। তিনি মনে করেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যারা ওপেন করেছিলেন সেই যশস্বী জয়সওয়াল ও KL রাহুলেরই ওপেন করা উচিত। 3 নম্বরে গিলকে চান তিনি। যদি গিল 4 নম্বরে খেলতে চান তাহলে অভিমন্যু ঈশ্বরন বা করুণ নায়ারের যে কোনো একজনকে চাইছেন পূজারা। রবিবার IPL-এ তাদের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে 110 রানে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। অধিনায়ক অজিঙ্ক রাহানে এবারের IPL-এ দলের ব্যর্থতার পোস্টমর্টম করতে গিয়ে বলেছেন দল হিসেবে তারা খেলতে পারেননি। পাঞ্জাব, LSG, চেন্নাইয়ের বিরুদ্ধে আমাদের জেতার সুযোগ থাকলেও আমরা পারিনি। আমার মনে হয় ওই 2-3টে ম্যাচই আমাদের প্লে অফের দৌড় থেকে ছিটকে দিয়েছে। আমাদের ব্যাটিং ব্যর্থতাই প্রধান কারণ হয়েছে বলেছেন রাহানে। 23.75 কোটির ভেঙ্কটেশ আইয়ারের ব্যাটিং ব্যর্থতা নিয়েও প্রশ্ন ওঠায় তার পাশে দাঁড়িয়েছেন রাহানে। বলেছেন সেরা ছন্দেও ছিল না এই মরশুমে, কিন্তু ওর চেষ্টার খামতি ছিল না। 11 ম্যাচে আইয়ার মাত্র 142 রান করেছেন এবারের IPL-এ। মহেন্দ্র সিং ধোনির কি এবার IPL থেকে অবসর নেওয়া উচিত? এই প্রশ্নে রীতিমতো বিতর্কের ঝড় বয়ে গেল। গুজরাট টাইটান্স ও CSK'র ম্যাচের আগে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলেন RP সিং, সুরেশ রায়না, আকাশ চোপড়া ও সঞ্জয় বাঙ্গার। ধোনির অবসর নেওয়া উচিত বলে মত দেন বাঙ্গার ও চোপড়া। উল্টো দিকে বিরোধিতা করেন RP এবং রায়না। যুক্তি তর্কে এমনই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো, রীতিমতো বিতর্কের চেহারা নিল ওই আলোচনা। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও তার স্ত্রী অর্পিতা। পুরীর সমুদ্রে স্পিড বোটে ওয়াটার স্পোর্টস উপভোগ করছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা, CAB প্রেসিডেন্ট, প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস ও তার স্ত্রী। কিন্তু হঠাৎই বিশাল ঢেউয়ের ধাক্কায় নৌকা উল্টে যায়। নিরাপত্তারক্ষীরা কোনো রকমে তাঁদের বাঁচান।
প্রাণে বেঁচে কলকাতায় ফিরে অর্পিতা জানান, ঈশ্বরের করুণায় তারা বেঁচে গিয়েছেন, এখনও ট্রমার মধ্যে আছেন। ওড়িশার মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন তারা, বলেছেন ওয়াটার স্পোর্টস সঠিকভাবে পরিচালনা করা উচিত। আরও অভিযোগ, প্রশিক্ষণপ্রাপ্ত নন এমন স্টাফ স্পিডবোট নিয়ন্ত্রণ করছিলেন। ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর, আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। ফরাসি ওপেনের সেন্টার কোর্টে রবিবার এক অভূতপূর্ব দৃশ্য। কানায় কানায় পূর্ণ গ্যালারি টাইম মেশিনে চেপে ফিরে গেল 20 বছর আগে। কোর্টে প্রথম ঢুকলেন আমন্ত্রিত সেই মানুষটি, যার জন্য উদ্যোক্তাদের সমস্ত আয়োজন। তিনি রাফায়েল নাদাল। তাকে শেষবারের মতো সম্বর্ধনা দিচ্ছে ফরাসি ওপেন, যে গ্র্যান্ড স্ল্যাম তিনি জিতেছেন 20 বার, যাকে বলা হতো ক্লে কোর্টের রাজা। দর্শকরা পরে এসেছেন রাফার ছবি দেওয়া শার্ট, তারপর জায়ান্টস কিনে 4 মিনিটের একটা ছোট্ট ভিডিও ক্লিপিংস। স্বাভাবিকভাবেই আবেগরুদ্ধ রাফা, কিন্তু তখনও তার জন্য অপেক্ষা করছে আরও এক বিস্ময়। কোর্টে একে একে পা রাখলেন তার সময়ের তার সেরা 3 প্রতিদ্বন্দ্বী, রজার ফেডারার, নোভাক জোকোভিচ এবং অ্যান্ডি মারে। তখন আবেগরুদ্ধ রাফার চোখে জল। খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। আইপিএল থেকে ধোনির অবসর নির্ভর করছে ওর ফিটনেসের উপর এবং ও কী ভাবছে তার উপর। তবে রবিবার ম্যাচের পর পরিষ্কার করে দিল যে ওর ভিতরের আগুনটা এখনও জ্বলছে। আমি ভালো বোলিং করার জন্য কোচ মাহেলা জয়াবর্ধনে এবং অধিনায়ক হার্দিক পান্ডিয়ার কাছে কৃতজ্ঞ, কারণ ওরাই আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।